ওয়েলকাম। গতদিন মহাকর্ষে আমরা প্রথম পর্বের আমরা নিউটনের মহাকর্ষ সূত্র, তার ভেক্টর রূপ, সেখান থেকে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভব আমরা এই সম্পর্কে জেনেছিলাম। আজকে মহাকর্ষের সেকেন্ড পার্ট বা পার্ট 2 আলোচনা আমরা শুরু করছি। আজকে প্রথমে একদম যেটা লাগবে আমাদের ফার্স্ট জানতে হবে অভিকর্ষ, এবং এর সঙ্গে জানতে হবে অভিকর্ষ ত্বরণ। এই দুটো বিষয় নিয়ে অভিকর্ষ কাকে বলে? অভি মানে কি? অভি মানে খুব সিম্পল বলে পৃথিবী। মহাকর্ষের একটা বিশেষ রূপ হলো অভিকর্ষ। অভিকর্ষ কিরকম? পৃথিবী যদি কোনো একটা বস্তুকে কোনো বল দিয়ে আকর্ষণ করে, মানে বাংলা কথা, পৃথিবী এবং কোনো একটা বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল, তাকে আমরা বলবো কি? অভিকর্ষ। এটাকে আমরা এমনভাবে বলতে পারি, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে, তাকে আমরা অভিকর্ষ বলতে পারি। এই পৃথিবী আমাদের, মনে করি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর কেন্দ্র ও বিন্দু, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর ডিস্টেন্সে একটা বস্তু নিয়েছি আমি, ছোট হাতের এম ভরের বস্তু। আমরা এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন কি হবে সেটা বার করার চেষ্টা করব। অভিকর্ষ কি বললাম? অভিকর্ষ হলো পৃথিবীর সঙ্গে কোন একটা বস্তুর যে আকর্ষণ বল। তো অভিকর্ষ কিন্তু এক প্রকারের মহাকর্ষ বল, মানে এটা একটা বিশেষ প্রকারের মহাকর্ষ যেখানে একটা বস্তু পৃথিবী থাকবে। সাধারণত অভিকর্ষ আমরা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত বা ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে যদি এই দূরত্ব আর হয়, তাহলে আমি কি লিখতে পারবো? পৃথিবী ও এম ভরের বস্তুর মধ্যে আকর্ষণ বল কত হবে? আমি এফ বলি, এফ সমান নিউটনের সূত্র ছিল জি m1 m2 বাই আর স্কোয়ার। m1 এর জায়গায় ক্যাপিটাল এম, m2 এর জায়গায় স্মল এম বাই আর স্কোয়ার। এবং এই যে অভিকর্ষ বল আমি পাচ্ছি, তার ডাইরেকশন কি হবে? পৃথিবী টানবে পৃথিবীর দিকে, এটা হবে এফ বলের ডাইরেকশন। আমি পাচ্ছি এফ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। যদি আমি অভিকর্ষ ত্বরণ বার করতে চাই, কারণ অভিকর্ষ ত্বরণ কি জিনিস? যদি কোনো একটা বস্তুর উপর বল কাজ করে, তাহলে সেই বস্তুর কিন্তু একটা ত্বরণ থাকা উচিত। কারণ নিউটনের যে সেকেন্ড গতিসূত্র, সেখানে কি ছিল? সেখানে ছিল যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ বল ইকুয়াল টু কি হবে? ভর ইন্টু ত্বরণ। তো এই একটা বস্তু, যে বস্তু পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত, তাকে কিন্তু পৃথিবী টানছে তার দিকে, এবং এ কিন্তু অবাধে কোনো বাধা পাচ্ছে না, বায়ুর মধ্য দিয়ে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। কোন বলের সাহায্যে? এফ বলের সাহায্যে। তাহলে ওই বস্তু যখন পৃথিবীর দিকে ধাবিত হবে, সে কিন্তু একটা ত্বরণ নিয়ে ধাবিত হবে। এই যে ত্বরণ, সেই ত্বরণটাকে আমি লিখবো স্মল জি দিয়ে। একে বলবো কি আমি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা কি বলবো? অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয়, তাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। সাধারণত কিন্তু অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রের দিকে কিন্তু ক্রিয়া করে। তাই নিউটনের যে সেকেন্ড গতিসূত্র কি ছিল? যে বল সমান ভর ইন্টু ত্বরণ। এক্ষেত্রে এম ভরের বস্তুর উপর কি বল কাজ করছে? বড় হাতের এফ বল। এবং এই বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেটা কি? স্মল জি। অর্থাৎ লিখতে পারবো বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এটা কিন্তু নিউটনের গতিসূত্র থেকে লিখতে পারবো। তাহলে আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো? সমীকরণ থেকে পাই, এটাও এফ এর ইকুয়েশন, এটাও এফ এর ইকুয়েশন, দুটো সমান করে দাও। mg ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এম কেটে যাবে,
লিখতে পারবো জি ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস কিন্তু আমি বারবার উল্লেখ করছি যে এই বস্তু কিন্তু পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত বা ভূপৃষ্ঠের অপর অবস্থিত। আমি বলতে চাইছি আরটা কিন্তু গ্রেটার দেন আর, বাট আরটা কিন্তু খুব বেশি না, খুব অল্প, খুব অল্প বেশি। চিত্রে আমি অনেক বড় রেখেছি যে এই আরের থেকে ডিস্টেন্সটা অনেক বড়, বাট মোটামুটি পৃথিবীর ভূপৃষ্ঠের খুব নিকটে অবস্থিত তার ক্ষেত্রে। নইলে কি হবে, নইলে আমরা জানি অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু কনস্ট্যান্ট হয়। তো এর মানটা যদি খুব বেশি হয়, যদি আর এর তুলনায় অত্যন্ত বেশি হয়, তাহলে বিভিন্ন স্থানে কিন্তু অভিকর্ষ ত্বরণ বিভিন্ন হবে, সেটা আমি পরে সেই কেসে আসছি। এটা কিন্তু অভিকর্ষ ত্বরণের একটা ইকুয়েশন, যদি বস্তুটা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থিত হয়। আর যদি ভূপৃষ্ঠে অবস্থিত হয়, যদি বস্তুটি ভূপৃষ্ঠে অবস্থিত হয়, সেক্ষেত্রে কি লিখবো আমরা, আর ইজ ইকাল টু, আর হবে লিখবো জি ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশন লিখতে পাবো জি ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। অনেক বইতে কিন্তু এই ইকুয়েশনটাকে অন্য একটা টার্ম দিয়ে রেখে এ দিয়ে রেখে, তার কারণ এখানে আরটা কিন্তু কিছুটা হলেও বাইরে, ভূপৃষ্ঠে না, অতএব এই জি এবং এই জি এর কিন্তু একটা ডিফারেন্স থাকে। আমি খুব সিম্পলের জন্য আমি যে ধরছি বস্তুটা ভূপৃষ্ঠের খুব নিকটে অবস্থিত, সেক্ষেত্রে আমি দুটো মানে কিন্তু একই লিখছি, সেম লিখছি। লক্ষ্য করো, তাহলে অভিকর্ষ ত্বরণ জি, তার মানটা ডিপেন্ড করছে কার ওপর, সেই মানটা কিন্তু ডিপেন্ড করছে কার ওপরে, কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্বের ওপর। পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর যে দূরত্ব আর তার ওপরে, সেটা কিন্তু ডিপেন্ড করছে কি পৃথিবীর ভরের ওপরে, ডিপেন্ড করছে কার ওপরে, মহাকর্ষীয় ধ্রুবক জি এর ওপরে। কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কনস্ট্যান্ট, পৃথিবীর ভর সেটাও কনস্ট্যান্ট। পৃথিবীর ভর কত হয়, পৃথিবীর ভর হয় 6 × 10⁻24 কেজি। জি এর মানটা কত আমি বলেছিলাম 6.67 10⁻11 এসআই একক। তাহলে আমরা খুব সিম্পলি লিখতে পারি জি সমানুপাতিক 1/r²। জি সমানুপাতিক 1/r² লিখতে পারবো এই ইকুয়েশন থেকে, এখান থেকে। এবং এই ইকুয়েশন লক্ষ্য করো, যেহেতু ভূপৃষ্ঠের ওপরে যদি বার করি, ভূপৃষ্ঠের ওপরে পৃথিবীর ব্যাসার্ধ কনস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু এই জি এর মানটা কিন্তু ধ্রুবক হবে। সেই জন্য আমরা এই জিটা কিন্তু ভূপৃষ্ঠে কি হয়, ভূপৃষ্ঠে সবসময় জি স্থির হয়। ভূপৃষ্ঠে জি এর মান সবসময় নির্দিষ্ট হয়। কেন, ভূপৃষ্ঠের ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ, গড় ব্যাসার্ধ আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। সেক্ষেত্রে জি এর তিনটে মান পাবো। এসআই পদ্ধতিতে 9.8 মিটার/সেকেন্ড², সিজিএস এ 980 সেন্টিমিটার/সেকেন্ড², এফপিএস এ 32 ফুট/সেকেন্ড²। আর যদি আমি ভূপৃষ্ঠ না নিয়ে যে কোনো ডিস্টেন্স নিই পৃথিবীর কেন্দ্র থেকে, সেক্ষেত্রে কিন্তু জি এর মানটা ভেরি করবে কার সঙ্গে, ভেরি করবে কি আর² সঙ্গে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই অভিকর্ষ ত্বরণের যে ইকুয়েশন, তার মধ্যে কিন্তু বস্তুর ভর নেই, এটা কেটে যাচ্ছে। অতএব যে কোনো ভরের বস্তু, বস্তু 1 কেজি হোক, 10 কেজি হোক, আর হিমালয় পাহাড় হোক, যে কোনো বস্তু, সব ক্ষেত্রে কিন্তু অভিকর্ষ যে ত্বরণ তার মান কিন্তু সমান হবে। যে কোনো বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান সমান হবে। সেই মানটা কিন্তু কখনোই বস্তুর যে ভর তার উপর কিন্তু নির্ভর করবে না। এবং ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বিন্দুর অভিকর্ষ ত্বরণের যে মান, সেটা কি কেন্দ্র থেকে ওই বিন্দুর যে দূরত্ব তার বর্গের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক। এবার নেক্সট আমরা যেটা করব, যে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবক তার মধ্যে সম্পর্ক, সেটা আমি করেছি, এটা আবার লিখবো একবার। এবং তারপরে করব মহাকর্ষ ধ্রুবক এবং গড় ঘনত্বের মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা এসছি অভিকর্ষ ত্বরণ স্মল জি এবং মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি, এদের মধ্যে সম্পর্ক। এটা আমি একটা লিখেছি, জি ইজ ইকাল টু জিএম বাই আর²। এটাই হলো এদের মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা আসবো জি ও গড় ঘনত্ব। যদি পৃথিবীর গড় ঘনত্ব রো নিই, এদের সম্পর্ক, গড় ঘনত্বের সম্পর্ক, এটা একটু আমরা
শিখব। আমরা কি শিখে চেক করি, g ইজ ইকাল টু gm বাই আর স্কোয়ার। যদি আমরা পৃথিবীর গড় ঘনত্ব রো নিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো g ইন্টু ভর, ভর মানে কি ঘনত্ব ইন্টু আয়তন, লিখছি এখানে ঘনত্ব, অবশ্যই গড় ঘনত্ব কি হবে রো সমান ভর বাই আয়তন। পৃথিবীর ভর আমি নিচ্ছি ক্যাপিটাল এম, আয়তন ভি। লিখতে পারবো ভর বাই আয়তন, যেহেতু পৃথিবী একটা গোলক, 4/3 পাই আর কিউব। তা কি লিখবো এই জায়গাটায়, এম এর জায়গায়, এখান থেকে এম এর জায়গায় লিখবো এম ইজ ইকুয়াল টু কি হবে, এম ইজ ইকুয়াল টু হবে কি 4/3 পাই আর কিউব ইন্টু রো, গুণ হবে 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের সঙ্গে এখান থেকে 3টে আছে, কাটবে, পড়ে থাকবে কি জি ইজ ইকুয়াল টু 4/3 পাই জি আর রো, বা লিখতে পারবো রো ইজ ইকুয়াল টু কত হবে 3g বাই 4 পাই জি ইন্টু আর। রো কত হবে 3g বাই 4 পাই জি ইন্টু আর। এটাই কিন্তু ইকুয়েশন বা এটাই সম্পর্ক। কার সম্পর্ক, পৃথিবীর গড় ঘনত্ব এবং মহাকর্ষীয় যে ধ্রুবক জি, ইয়াদের মধ্যে সম্পর্ক। এখন আমরা যদি মান বসিয়ে দিই, কারণ লক্ষ্য করো প্রত্যেকটাই কনস্ট্যান্ট, এই ইকুয়েশনে এইগুলো সবগুলোই কনস্ট্যান্ট, এই ইকুয়েশনে সবগুলোই কনস্ট্যান্ট। কার মান কি একটু মনে রাখবে, পৃথিবীর ভর আমি আগেও বলেছি 6 × 10⁻24 কেজি, জি এর মান 6.67 10⁻−11, এটা এসআই একক ইউনিটস। ব্যাসার্ধ 6400 কিলোমিটার, মিটারে করি 6400 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, অবিকর্ষ এই তিনটে মান যদি বসিয়ে দিই আমি এই ইকুয়েশনে, সেক্ষেত্রে জি কত পাবো, সেক্ষেত্রে জি এর মান আমি এটা পেতে পারি, মানে এসআই মান নিলে আমি লিখবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে যদি আমি এই মানগুলো বসিয়ে দিই এই ইকুয়েশনে, জি এর মান বসালাম 22/7 বা 3.14 ক্যাপিটাল জি ও আর, সেক্ষেত্রে পৃথিবীর যে গড় ঘনত্ব সেটা পেতে পারি আমরা কত 5.5 গ্রাম পার সেমি কিউব, বা পাবো 5500 কেজি পার মিটার কিউব। এসআই পদ্ধতিতে 5500 কেজি পার মিটার কিউব এবং সিজিএসে 5.5 গ্রাম পার সেমি কিউব। আমরা এই ইকুয়েশন বা এই মান আমরা পাবো। তাহলে কি শিখলাম আমরা, অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের সম্পর্ক, এবং শিখলাম পৃথিবীর গড় ঘনত্ব তার সঙ্গে মহাকর্ষীয় ধ্রুবক তার সম্পর্ক। যদি কখনো আমার দরকার হয় যে পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক, সেটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকেই পেতে পারি। অনেক সময় একটা কোশ্চেন থাকে যে পৃথিবীর ভর নির্ণয় করো, পৃথিবীর ভর নির্ণয় করো, সেটা কিন্তু আমরা এখান থেকেই করতে পারি। লক্ষ্য করো আমরা এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এম সমান জি জি আর স্কোয়ার বাই জি। জি আর এবং জি, ক্যাপিটাল জি, এই মান পুট করলে কিন্তু আমরা পৃথিবীর যা মান লিখেছি 6 × 10⁻24 কেজি, সেটাই কিন্তু চলে আসবে। পৃথিবীর যে ভর নির্ণয় সেটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে একটু চেঞ্জ করে আমরা করতে পারি। নেক্সট আমরা একটা বিশেষ ক্ষেত্র আমরা আলোচনা করব। যদি কোনো একটা বস্তু পৃথিবীর দিকে ধাবিত হয় বা কোনো একটা বস্তু পৃথিবীর আকর্ষণের জন্য পৃথিবীর দিকে পড়ছে বা গতিশীল হয়, সেক্ষেত্রে কিন্তু ওই বস্তুর একটা ত্বরণ থাকে। এবং আমি বলেছি যদি বস্তুটা পৃথিবীর খুব কাছাকাছি হয়, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে বস্তুদের ত্বরণ তাকে আমরা বলবো কি অভিকর্ষ ত্বরণ। কিন্তু যদি বস্তুটি পৃথিবী থেকে অনেক দূরে থাকে, সেক্ষেত্রে সেই বস্তুর ত্বরণ কত হবে, এবং তার জন্য কি পৃথিবীতে কোনো ত্বরণ তৈরি হবে, যদি তৈরি হয় পৃথিবী কোনো ত্বরণ হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ত্বরণ বা কত হবে বা সেটা করব। খুব সংক্ষেপে কি লিখেছি, পৃথিবী ও বস্তুর ত্বরণের তুলনা। এক্ষেত্রে কার ত্বরণ বেশি কার ত্বরণ কম, আর দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করো আমরা কি করেছি, আমরা একটা পিকচারে গেছি, কি করেছি
ধরা যাক আর ব্যাসার্ধ সম্পন্ন এবং এম ভর সম্পন্ন পৃথিবীর কেন্দ্র ও বিন্দু থেকে ছোট হাতের আর দূরত্বে অবস্থিত কোন একটা বিন্দুতে ছোট হাতের এম ভরে কোন একটা বস্তু অবস্থিত এবং ওই বস্তুটি ছোট হাতের এম ভরে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত। তাহলে আমি খুব সিম্পল লিখতে পারবো স্মল আর ইজ ইকাল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য পৃথিবী এবং বস্তুর এদের কি ত্বরণ হবে তার রাশিমালা নির্ণয় করা। এখন এখানে পৃথিবী এবং এম ভরের বস্তু এদের মধ্যে একটা মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করবে। লিখছি পৃথিবী এম ও এম ভরের বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় আকর্ষণ বল কত হবে? আমি যদি এফ বলি লিখবো এফ ইজ ইকাল টু জি এম এম বাই আর স্কোয়ার। এখন মহাকর্ষীয় আকর্ষণ বল কার উপর ক্রিয়া করবে? এই বলটা কিন্তু পৃথিবী ছোট হাতের এম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করবে, অর্থাৎ পৃথিবী যে বল দিয়ে ছোট হাতের এম ভরের বস্তুকে নিজের দিকে টানবে, ঠিক একই বল দিয়ে ছোট হাতের যে এম ভরের বস্তু সে কিন্তু একই বল দিয়ে পৃথিবীকে ওর দিকে টানবে। খুব সিম্পল বললে পৃথিবী যে বল দিয়ে এম ভরের বস্তুকে নিজের দিকে টানবে, এম ভরের বস্তু একই বল দিয়ে পৃথিবীকে নিজের দিকে টানবে। অর্থাৎ এই বলটা কিন্তু দুটো মানে বস্তু এবং পৃথিবী উভয়ের ওপরই ক্রিয়াশীল। তাহলে যেহেতু বল কাজ করছে অর্থাৎ একটা ত্বরণ থাকবে এবং ত্বরণ কার থাকবে? পৃথিবীরও থাকবে, ওই বস্তুরও থাকবে। কারণ পৃথিবীরও একটা ওপরে বল কাজ করছে, বস্তুর ওপরও বল কাজ করছে। আমি ধরি পৃথিবীর ত্বরণ আমি ধরছি ক্ষেত্রে কত এ, আমি এম লিখলাম পৃথিবী, এবং বস্তুর ত্বরণ আমি লিখলাম এ স্মল এম। বস্তুর ত্বরণ এ স্মল এম, পৃথিবীর ত্বরণ এ ক্যাপিটাল এম। তাহলে নিউটনের যে গতিসূত্র সেখান থেকে লিখতে পারবো বস্তুর ক্ষেত্রে আর পৃথিবীর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারবো? বস্তুর ওপর প্রযুক্ত বল ইজ ইকাল টু বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। আবার পৃথিবীর ক্ষেত্রে লিখতে পারবো বল ইজ ইকাল টু, পৃথিবীর ওপরেও কিন্তু সেম বল কাজ করছে, পৃথিবীর ভর ইন্টু পৃথিবীর ত্বরণ। তাহলে আমি কিন্তু তিনটি ইকুয়েশন পেলাম। লক্ষ্য করো সবগুলি কিন্তু বল ক্রিয়াশীল যে মহাকর্ষ বল এফ তার ইকুয়েশন। আমি 1 নম্বর ও 2 নম্বর সমান করে কি পাবো? পাবো 1 নম্বরের সঙ্গে 2 নম্বর। লক্ষ্য করো কি পাবো? এটা সমান এটা। আমি এম এ এম ইজ ইকাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। ছোট এম কাটবে, এ ছোট হাতের এম পাবো কি জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটা কার ইকুয়েশন? এটা হলো ওই বস্তুর ইকুয়েশন যে বস্তু পৃথিবীর দিকে বা যে বস্তুকে পৃথিবী আকর্ষণ করছে। ঠিক একইভাবে আমরা 1 নম্বর ও 3 নম্বর সমান করে পাই। কি পাবো? লিখতে পারবো ক্যাপিটাল এম ইন্টু এ এম ইজ ইকাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। ক্ষেত্রে কাটবে এ ক্যাপিটাল এম জি স্মল এম বাই আর স্কোয়ার। লক্ষ্য করো এই যে দুটি ইকুয়েশন, একটা ইকুয়েশনে পেয়েছি বস্তুর ত্বরণ, একটা পেয়েছি পৃথিবীর ত্বরণ। এখন এদের মধ্যে কে বড় সেটা বার করতে হবে। তার জন্য আমি এটা করছি নাম্বার 4, এটা করলাম নাম্বার 5। এখন এই দুটো ভাগ দিচ্ছি আমি 4 নম্বর ভাগ 5 নম্বর করে পাই। লক্ষ্য করো এই দুটো ভাগ দিলে কি পেতে পারি? এ স্মল এম এ ক্যাপিটাল এম কত হবে? এ স্মল এম বাই এ ক্যাপিটাল এম। এ স্মল এম কি পেয়েছি? জি
ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, জি এটা স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে কি কি কাটবে? জি কাটবে, আর স্কোয়ার কাটবে, ক্যাপিটাল এম বাই স্মল এম। নিজেরা মাথা খাটিয়ে দেখো, কোন একটা বস্তুর ওপর পৃথিবী আকর্ষণ বল, তো এক্ষেত্রে কে বেশি ভারী? অবভিয়াসলি বস্তু ভারী। বস্তু ভারী শুধু না, অনেক অনেক ভারী। পৃথিবীটা অনেক বেশি ভারী কোন একটা বস্তুর থেকে। তো যেহেতু এম গ্রেটার দেন স্মল এম, তো এটা লিখতে হবে গ্রেটার দেন 1। এটা মানে লিখতে হবে এম বাই এন গ্রেটার দেন 1। তাহলে লিখতে পারবো, বা নিচে জায়গা নেই, পাশে লিখছি, লিখতে পারবো এ স্মল এম গ্রেটার দেন এ ক্যাপিটাল এম। অতএব বস্তুর ত্বরণ কি হবে? অবশ্যই বেশি কার থেকে? পৃথিবীর ত্বরণের থেকে। পৃথিবীর ত্বরণের থেকে বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণ থেকে অনেক অনেক বেশি হবে, অনেক অনেক বেশি হবে। সেই জন্য আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সবসময় কোন একটা বস্তু ত্বরণ নিয়ে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, পৃথিবী কিন্তু ত্বরণ নিয়ে তার দিকে ছুটে যাচ্ছে না, কারণ বস্তুর ত্বরণটা অনেক বেশি হয়। কিন্তু ভেবে দেখো, যদি এরকম হয়, কোন একটা বড় মহাকাশ থেকে কোন একটা বড় গ্রহাণুপুঞ্জ বা কোন একটা বড় একটা উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসলো, এবং যে উল্কাটা কিন্তু ভর পৃথিবীর তুলনায় নগণ্য নয়, যথেষ্ট বেশি, সেক্ষেত্রে কিন্তু পৃথিবীও কিন্তু তার দিকে ধাবিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তখন আমি এই কন্ডিশন লিখতে পারবো না। যাই হোক, এটা পৃথিবী ও বস্তু ত্বরণের তুলনা এবং ডিটেলস তার ক্যালকুলেশন। নেক্সট আমরা আসবো অভিকর্ষ ত্বরণের মান কার কার ওপর কীভাবে ডিপেন্ড করে তার ক্যালকুলেশনে। নেক্সট আমি আসবো কোন কোন বিষয়ের ওপর অভিকর্ষ ত্বরণ বা স্মল জি এর মান নির্ভর করে। তো বিভিন্ন বিষয়ের ওপর জি এর নির্ভরতা সাধারণত 4টে বিষয়ের ওপর পৃথিবীর ক্ষেত্রে ডিপেন্ড করে। 1 নম্বর, পৃথিবীর আকৃতি। 2 নম্বর, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। প্রত্যেকটা ডিটেলস আমি আসবো। পৃষ্ঠের থেকে উচ্চতা। 3 নম্বর, ভূপৃষ্ঠের থেকে গভীরতা। তার সঙ্গে কিন্তু জি এর মান ডিপেন্ড করে, তারপর জি এর মান নির্ভর করে। 4 নম্বর, পৃথিবীর আহান্নিক গতি। এই 4টে বিষয় ওপর সাধারণত জি এর মান ডিপেন্ড করে। এখন জি এর ইকুয়েশন কি ছিল? জি এর ইকুয়েশন ছিল জি এম বাই আর স্কোয়ার ভূপৃষ্ঠের ক্ষেত্রে, জি ইজ ইকাল টু জি এম বাই, এটা পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে। পৃথিবীর আকৃতির উপর ডিপেন্ড করবে কিভাবে? আমরা জানি পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার না, অনেকটা কমলার মতো, দুই প্রান্ত বা দুটো মেরু একটু চাপা, নর্থ সাউথ। তাহলে যদি পৃথিবীর কেন্দ্র অবিন্দু হয়, তাহলে পৃথিবীর যে নিরক্ষীয় ব্যাস আমি R1 নিচ্ছি, আর যেটা মেরু ব্যাস আমি R2 নিচ্ছি। R1 এবং R2 কি? R1 হলো পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ, R1 হলো নিরক্ষীয় ব্যাসার্ধ, R2 হলো মেরু ব্যাসার্ধ। লক্ষ্য করো, পৃথিবী কিন্তু নিরক্ষরেখাটা কিন্তু অনেকটা মানে ফলা টাইপের, R1টা কিন্তু গ্রেটার দেন R2 হবে। যদি আমি নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণ আমি যদি এটাকে আমি G1 লিখি ভূপৃষ্ঠে, এখানে যদি মেরু অঞ্চলে G2 লিখি, তাহলে কি হচ্ছে? আমি পাচ্ছি কি G সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার। তাহলে যেখানে আর এর মান বেশি সেখানে জি কম হবে, এই জিটা ছোট হবে। যেখানে আর এর মানটা কম মেরু অঞ্চলে, সেখানে জি এর মানটা কি হবে? বেশি হবে। তাহলে লিখতে পারবো G1 লেস দেন G2। তো লক্ষ্য করো, ভূপৃষ্ঠের সমস্ত জায়গায় কিন্তু জি এর মান সমান হওয়া উচিত। কেন? জি সমান জি এম বাই আর স্কোয়ার, আরটা পৃথিবীর ব্যাসার্ধ। বাট পৃথিবীর ব্যাসার্ধের মান কিন্তু সব জায়গায় সমান না, নিরক্ষীয় অঞ্চলে মানটা বেশি, মেরু অঞ্চলে মানটা কম।
এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পৃথিবীর আকৃতির জন্য। তাহলে আকৃতির জন্য কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে। মেরু অঞ্চলে মানটা বেশি হচ্ছে, নিরক্ষ অঞ্চলে মানটা কম হচ্ছে। তার কারণ নিরক্ষ অঞ্চলে ব্যাসার্ধ বেশি, মানটা কম, মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, মানটা বেশি। তাহলে পৃথিবীর আকৃতির ওপর জি এর মানটা ডিপেন্ড করছে কি ব্যস্তরবাদী সম্পর্কে। যেখানে ব্যাসার্ধ কম মান বেশি, ব্যাসার্ধ বেশি হলে মান কম। নেক্সট পয়েন্ট, ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে কিভাবে অভিকর্ষ ত্বরণ নির্ভর করে সেটা আমরা নেক্সট দেখাবো। সেটা কিন্তু বেশ একটু বড় ক্যালকুলেশন। লক্ষ্য করো, ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন, আমি মনে করলাম কি, ধরা যাক এম ভরের পৃথিবী, যাহার কেন্দ্র ও থেকে আর দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দু বিতে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব। এবং ধরা যাক বি বিন্দুটি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত এবং ভূপৃষ্ঠের ওপর কোনো একটা বিন্দু এতে অভিকর্ষ ত্বরণ জি ধরছি এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোনো একটা বিন্দু বিতে অভিকর্ষ ত্বরণ জি1 আমি ধরলাম। ল্যাঙ্গুয়েজটা কি দেবো? ধরা যাক এম ভরের পৃথিবীর কেন্দ্র ও বিন্দু থেকে ছোট হাতে আর ব্র্যাকেটে এইচ বড় আর প্লাস এইচ উচ্চতায় অবস্থিত কোন একটি বিন্দু বিতে অভিকর্ষ ত্বরণ জি1। ভূপৃষ্ঠের ওপর কোন একটি বিন্দু এতে অভিকর্ষ ত্বরণ জি হলে আমরা লিখতে পারবো জি ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। এটা সূত্র। এটা কোথায়? এটা এ বিন্দুতে, ভূপৃষ্ঠে কি এ বিন্দুতে এটা লিখতে পারবো। এবং বি বিন্দুতে কত হবে? আমি বি বিন্দুতে কি ধরেছি? জি1। কত হবে? জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তার কারণটা কি? বি বিন্দুটা কিন্তু কেন্দ্র থেকে, পৃথিবীর যে কেন্দ্র ও বিন্দু থেকে আর প্লাস এইচ উচ্চতায় অবস্থিত। তাহলে বেসিক সূত্র জি ইজ ইকাল টু জিএম বাই ছোট হাতে আর স্কোয়ার ছিল, ছোট হাতে আর এর জায়গায় আমি আর প্লাস এইচ পুট করলাম। তাহলে এ বিন্দুতে কিন্তু অভিকর্ষ ত্বরণ সেটা ফিক্সড, নির্দিষ্ট। এর মানটাই কিন্তু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এবারে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা। 2 নম্বর ভাগ 1 নম্বর করে পাই, পাবো কি? জি1 বাই জি কত হবে? জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার। জি এম কাটো, উল্টে যাবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 1 বাই আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, বা লিখতে পারবো জি1 সমান, জিটা তুলে দাও, জি বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। আর বাই আর মানে 1, এইচ বাই আর। এটা কিন্তু অ্যাকচুয়ালি সূত্র। কি হবে? সূত্র পাচ্ছি কি? আমি সূত্র পাচ্ছি জি1 ইজ ইকাল টু জি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এটা সূত্র। এইচ হলো ভূপৃষ্ঠ থেকে ওই বিন্দু, যে বিন্দুতে আমি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে যাচ্ছি তার দূরত্ব। লক্ষ্য করো, আমি এরকম লিখতে পারি জি1 ইজ ইকাল টু জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 অঙ্কের নিয়মে, বা লিখতে পারি জি1 ইজ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এর পাশে একটা পয়েন্ট লিখতে হবে, উচ্চ ঘাত সম্পন্ন পদগুলি উপেক্ষা করে। কোশ্চেন হলো উচ্চ ঘাত সম্পন্ন পদগুলি উপেক্ষা করে, কিন্তু সব ক্ষেত্রে উপেক্ষা করতে পারবো? কোন ক্ষেত্রে উপেক্ষা করতে পারবো? কখন? যখন এইচ লেস দেন এইচটা আগের থেকে অনেক ছোট। ডবল লিখলে আরো অনেকটা ক্ষুদ্র হয়ে যাবে, ডবল লিখে দিচ্ছি। যখন এইচটা আগের থেকে অনেকটাই ছোট, একমাত্র তখনই কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না।
অঙ্কে একটা চ্যাপ্টার আছে আমাদের দ্বিপদ উপপাদ্য, তার সূত্র আছে, এই ঘাতটা সামনে আসে, এরপরে যে টার্মগুলো থাকবে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এইচ কিউব বাই আর কিউব, যদি এইচটা আর এর তুলনায় ক্ষুদ্র হয়, এইচ বাই আর এর মানটাও ক্ষুদ্র, আর স্কোয়ার আরো ক্ষুদ্র, তার ঘনফল কিউব আরো ক্ষুদ্র, সেই জন্য উচ্চ যে ঘাত সেইগুলো আমি উপেক্ষা করছি, বাদ দিচ্ছি, দিয়ে আমি শুধুমাত্র এক ঘাত বিশিষ্ট পদ নিয়ে এই ইকুয়েশন পাচ্ছি। যখন দেখবে আর এর মানটা মানে ক্যাপিটাল আরটা স্মল মানে এই উচ্চতার তুলনায় অনেক বেশি, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো, এটাও পারো। বাট যদি আর এর মানটা খুব বেশি হয় বা এইচ এর মানটা আর এর মানটার তুলনায় এইচ এর মানটা খুব বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করব। তাহলে সব ক্ষেত্রে সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা এটাই ইউজ করলে আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই জিনিসটা নিয়ে কিন্তু আমি বারবার বলছি একটাই কারণে, অঙ্ক করার সময় অনেক সমস্যা হয়। এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্র আমরা ইউজ করব, যে কোনো অঙ্ক এই সম্পর্কিত এটা ইউজ করলে উত্তর চলে আসবে। এটা ইউজ করতে পারো কখন, যখন এই কন্ডিশন ফুলফিল করবে। আমি বললাম ভূপৃষ্ঠ থেকে 300 মিটার ওপরে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। 300 মিটার সেটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক ক্ষুদ্র, আমি এটা ইউজ করতে পারি, এটাও করতে পারি। এটা করলে ক্যালকুলেশনটা অনেক সিম্পল হবে। আর যদি বলি ভূপৃষ্ঠ থেকে 800 কিমি ওপরে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, 800 কিমি কিন্তু 6400 তুলনায় বিশাল ছোট না, তো কিন্তু আমার এটাকে ইউজ করতে হবে, এটাই মূল বক্তব্য। লক্ষ্য করো এখানে আমরা লিখতে পারি কি, এই জায়গাটাকে g1 ইজিক্যাল টু জি গুণ করে দাও g ইন্টু 2h বাই আর, তা আমরা লিখতে পারবো, তো উল্টে পাল্টে নিই, g মাইনাস g1 সমান g ইন্টু 2h বাই আর। এই রাশিটা কিন্তু ধনাত্মক, g কনস্ট্যান্ট, h ধনাত্মক হয়, আর সেটাও ধনাত্মক, গ্রেটার দেন, এটা কি গ্রেটার দেন 0, বা লিখতে পারবো g মাইনাস g1 গ্রেটার দেন 0, বা লিখতে পারবো g গ্রেটার দেন g1। g গ্রেটার দেন g1 এর অর্থ কি? এর অর্থ ভূপৃষ্ঠে এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ সেটা কিন্তু সবসময় বড় হবে বি বিন্দুর যে অভিকর্ষ ত্বরণ তার তুলনায়। অর্থাৎ যত ভূপৃষ্ঠ থেকে আমি অপরে উঠবো, অপরের দিকে উঠবো, তত কিন্তু ধীরে ধীরে অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে। কি হবে? আস্তে আস্তে কি হবে? হ্রাস পাবে। এবং ম্যাক্সিমাম কোথায়? ভূপৃষ্ঠে। কত শতাংশ হ্রাস পাবে, কত পার্সেন্ট হ্রাস পাবে, তার যদি ক্যালকুলেশন করতে চাই সেটা আমি করতে পারি, এখান থেকেই করতে পারি। লক্ষ্য করো এই জায়গা থেকে আমি লিখতে পারি g মাইনাস g1 বাই g মাইনাস g1 বাই g সমান কত হবে? 2h বাই r। এটা পার্সেন্ট কত হবে? আমি পার্সেন্ট বার করতে চাই, তাহলে লিখবো কি, বা g মাইনাস g1 বাই g ইন্টু 100% তখন কত হবে? 2h বাই r ইন্টু 100%। এই সূত্র দিয়ে কিন্তু আমি কত শতাংশ অভিকর্ষ ত্বরণ পরিবর্তিত হচ্ছে সেটাও আমরা পেতে পারি। এটা সূত্র দিয়ে আমরা কত পার্সেন্ট অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হচ্ছে উচ্চতার জন্য তার মানও আমরা পেতে পারি। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা, মেন রাশিমালা কি? g1 ইজিক্যাল টু g বাই 1 প্লাস h বাই r হোল স্কোয়ার। যত ভূপৃষ্ঠ থেকে অপরে উঠবো তত ধীরে ধীরে অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে। নেক্সট আমরা আসবো ভূপৃষ্ঠ থেকে গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। নেক্সট আমরা আসবো ভূপৃষ্ঠ থেকে গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের যে রাশিমালা সেই বিষয়ে। আগের ক্ষেত্রে আমি অপরে উঠেছিলাম ভূপৃষ্ঠ থেকে, এক্ষেত্রে আমি কি হবে? ভূপৃষ্ঠ থেকে মাটির ভিতরে, মাটির গভীরে আমি নামবো। লক্ষ্য করো m ভরের যে পৃথিবী, যার ব্যাসার্ধ r, ভূপৃষ্ঠের ওপর কোন একটা বিন্দু এ, যেখানে অভিকর্ষ ত্বরণ আমি ধরেছি g। তাহলে এ বিন্দুতে আগের মতো এ বিন্দুতে আমি কি লিখতে পারবো? g ইজিক্যাল টু gm বাই r স্কোয়ার। এবারে
যদি আমি এ বিন্দু থেকে এইচ গভীরতায় নামি, নেবে আমি একটা বিন্দুতে পৌঁছলাম, যে বিন্দুটা হলো বি বিন্দু, এবং ধরি যে বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, নতুন যে অভিকর্ষ ত্বরণ, পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ G2, G2 আমাকে বার করতে হবে। লক্ষ্য করো এই বি বিন্দু কিন্তু যখন মাটির গভীরে ঢুকছে, মাটির গভীরে অবস্থিত থাকছে, এই বিন্দু কিন্তু পৃথিবীকে দুটো পার্টে ভাগ করেছে। একটা এই পার্ট, যে পার্টটার ব্যাসার্ধ কত, যার ব্যাসার্ধ হলো আর মাইনাস এইচ ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবী। আরেকটা ভাগ করেছে একটা আউটার পার্ট, লক্ষ্য করো এটা কিন্তু এইচ পুরুত্ব সম্পন্ন, কি এইচ পুরুত্ব সম্পন্ন একটা গোলীয় খোলক, যেটা কিন্তু পৃথিবীর বাইরের পার্ট। দুটো পার্টে পৃথিবীকে ভাগ করেছে। বি বিন্দুর যে বাইরে পার্ট, এইচ পুরু সম্পন্ন গোলীয় খোলক, এর জন্য কিন্তু বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের কোনো এফেক্ট আমি পাবো না। এটা পরে শিখবে বড় হয়ে। বাইরের খোলকের জন্য বি বিন্দুতে কোনো আকর্ষণ বল ক্রিয়া করবে না। বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ কাজ করবে বা অভিকর্ষ বল কাজ করবে, যেখান থেকে আমি অভিকর্ষ ত্বরণ পাবো, সেটা কিন্তু কাজ করবে শুধুমাত্র আর মাইনাস এইচ ব্যাসার্ধ সম্পন্ন যে পৃথিবী, যেটা লাল দাগ দিয়ে আমি সেট করে রেখেছি, এর জন্য। তাহলে লক্ষ্য করো, তাই এখানে জিনিস লিখে নিতে হবে আমাদেরকে। পৃথিবীর যে মোট ভর, পৃথিবীর মোট ভর ওই কি নিয়েছি এম, এমটা পৃথিবীর ভর। কোন পৃথিবীর ভর? আর ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবীর ভর। যখন বি বিন্দুতে আমি কনসিডার করব, বি বিন্দুতে কিন্তু কোন একটা বস্তু থাকলে তাকে আকর্ষণ করবে কে? তাকে আকর্ষণ করবে আর মাইনাস এইচ ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবী। আর মাইনাস এইচ ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবীর যে ভর, অর্থাৎ এই যে পৃথিবী, ছোট পৃথিবী, তার ভরটা আমি নিশ্চয়ই এম নেব না, এম ড্যাশ। তার সাথে আমি কি নেবো? এম ড্যাশ। দুটো ভর নিচ্ছি, ক্যাপিটাল এম হলো আর ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবীর ভর, পুরো পৃথিবীর ভর। এম ড্যাশ হলো আর মাইনাস এইচ ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবীর ভর। যদি আমি রো ইকুয়াল টু পৃথিবীর গড় ঘনত্ব নিই, গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি? লক্ষ্য করে লিখতে পারবো, আমরা জানি ভর মানে কি? আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব। ভর মানে আয়তন ইন্টু ঘনত্ব। এমটা কার ভর? আর ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবীর ভর, তার আয়তন 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব। আর এম ড্যাশ কি লিখতে পারবো? এম ড্যাশটা কার ভর? আর মাইনাস এইচ ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবীর ভর। আর মাইনাস এইচ ব্যাসার্ধ সম্পন্ন পৃথিবীর আয়তন কত হবে? 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, এটা আয়তন ইন্টু ঘনত্ব। এম এবং এম ড্যাশ এই দুটি রাশিমালা আমি পেয়ে গেছি। যখন কোন একটা বস্তু বি বিন্দু থাকবে, লক্ষ্য করো বি বিন্দুতে, যেখানে অভিকর্ষ ত্বরণ কি নিয়েছি আমি? G2, কত হবে? এর ক্ষেত্রে কিন্তু এটাকে আমি পৃথিবী ভর ভাবতে পারি। এর ভর কত? এম ড্যাশ, সূত্র কি ছিল? জি এম ড্যাশ বাই আর স্কোয়ার। এক্ষেত্রে আর কত? আর মাইনাস এইচ। এখান থেকে এটা কত হবে? এটা হবে আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আবার লক্ষ্য করো, এ বিন্দুটা পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থিত। এ বিন্দুতে পুরো পৃথিবীর জন্য কিন্তু আকর্ষণ বল কাজ করবে। অভিকর্ষ ত্বরণ জি সমান হবে জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এমটা পুরো পৃথিবীর ভর। বিবিন্দু পৃথিবী থেকে এইচ গভীরতা অবস্থিত, সেখানে কি হবে? জি এম ড্যাশ বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এম ড্যাশটা কি? আর মাইনাস এইচ ব্যাসার্ধ সম্পন্ন যে পৃথিবী, তার ভর। আর মাইনাস এইচ নিয়েছি কেন? বিবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব আর মাইনাস। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাবো? আমরা পাবো জি বাই G2 ইজ ইকাল টু জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই জি এম প্রাইম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। জি আর জি কেটে দাও, তো কি পড়ে থাকবে?
এম বাই এম প্রাইম ইন্টু আর মাইনাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, এবারে দেখো লিখতে পারো জি বাই জি টু ইজিক্যাল টু কী লিখবো, আমরা লিখতে পারবো এম আর এম প্রাইমের মান আমরা বসিয়ে দেবো। কী লিখতে পারবো, 4/3 পাই আর কিউব রো বাই মানটা তুলে নেব ওখান থেকে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো ইন্টু যেটা আছে লিখে দেবো আর মাইনাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। এবারে দেখো কিছু কাটাকুটি হবে, 4/3 কাটবে, পাই কাটবে, ওপরে রো নিচে রো কাটবে, আর স্কোয়ার ওপরে আর কিউব কাটবে দুটো, ওপরে আর মাইনাস এইচ হোল স্কোয়ার নিচে আর মাইনাস এইচ হোল কিউব কাটবে, দুটো কাটবে। কি পড়ে থাকবে, ওপরে পড়ে থাকবে আমার শুধু আর, নিচে আর মাইনাস এইচ, বা লিখতে পারবো জি বাই জি টু ইজিক্যাল টু 1 বাই আর মাইনাস এইচ বাই আর সমান লিখতে পারবো 1 বাই 1 মাইনাস এইচ বাই আর, বা লিখতে পারবো জি টু ইজিক্যাল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এটা হলো ভূপৃষ্ঠ থেকে গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন তার রাশিমালা কিন্তু এটা, জি টু ইজিক্যাল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। আগের কিন্তু ফর্ম পেয়েছিলাম জি ওয়ান ইজিক্যাল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, এক্ষেত্রে 1 মাইনাস এইচ বাই আর। যদি পরিবর্তন দেখাতে চাই একই রকমভাবে করতে পারি, জি টু সমান জি মাইনাস জি ইন্টু এইচ বাই আর, বা লিখতে পারি জি মাইনাস জি টু সমান জি ইন্টু এইচ বাই আর, জি মাইনাস জি টু সমান জি ইন্টু এইচ বাই আর। এটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন কি 0, জি মাইনাস জি টু গ্রেটার দেন 0 বা জি গ্রেটার দেন জি টু। তখন জি গ্রেটার দেন জি টু মানে কি, জি গ্রেটার দেন জি টু এর মানে হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বেশি, যত নিচে নামবো তার অভিকর্ষ ত্বরণ কম, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিচে নামলে অভিকর্ষ ত্বরণ ধীরে ধীরে কি হয়, হ্রাস পায়। যদি আমি পার্সেন্টেজ বার করতে চাই, এর পার্সেন্টেজ কত পার্সেন্টেজ হ্রাস পাবে তার ক্ষেত্রে ক্যালকুলেশন, এটা এখানে তো জায়গা নেই। ওকে, আমি লাল কালি দিয়ে আমি এখানেই করছি ছোট্ট করে, লিখতে পারবো জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100% সমান কত হবে, এইচ বাই আর ইন্টু 100%। এটা জি মাইনাস জি ড্যাশ বাই জি ইন্টু 100% ইজিক্যাল টু এইচ বাই আর ইন্টু 100%। এটা হবে আমাদের পার্সেন্টেজ বার করার সূত্র, কত পার্সেন্ট অভিকর্ষ ত্বরণ হ্রাস পেল তার ফর্মুলা। এবার দেখো ভূপৃষ্ঠের গভীরের সূত্র কি পেলাম, জি টু ইজিক্যাল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। পৃথিবীর কেন্দ্রে কি হবে, এই পৃথিবী এই ভূপৃষ্ঠ, আমি এক্ষেত্রে আস্তে আস্তে কেন্দ্রে নামছি, কত নামলা এইচ দৈর্ঘ্যতা, কেন্দ্র মানে কিন্তু ব্যাসার্ধ কত আর, কেন্দ্রে কি হবে এইচ ইজিক্যাল টু আর হয়, কেন্দ্রে কি হয় এইচ ইজিক্যাল টু আর। এই ভ্যালুটা আমি পুট করে দিচ্ছি, কি পাবো, জি টু ইজিক্যাল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, মানে এইচ বাই এইচ। কেন এইচ আর সমান, কি হবে জি ইন্টু 1 মাইনাস কেটে 1 সমান জি ইন্টু 0 সমান 0। কি পাচ্ছি, লিখতে পারবো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ সবসময় কি হয়, শূন্য হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ সবসময় কি হবে, শূন্য হবে। তাহলে ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম, ভূপৃষ্ঠ থেকে অপরে উঠলে অভিকর্ষ ত্বরণ কমে, নিচে নামলেও কমে। পুরো ব্যাপারটা আমি একটা গ্রাফ দিয়ে আমি দেখাবো। লক্ষ্য করো এই পৃথিবী, সাপোজ এটা পৃথিবী, আমি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আমি আস্তে আস্তে বৃদ্ধি করছি। আমি এখানে আসলাম, অভিকর্ষ ত্বরণ কত
এখানে কত, এখানে কত, আমি আস্তে আস্তে বৃদ্ধি করছি এবং আমি এই যে দূরত্ব এটাকে আমি লিখছি আর ডি পৃথিবী কেন্দ্র থেকে। তো এর আমি লেখচিত্র একটা অঙ্কন করতে চাই। আমি এইদিকে আমি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব করে নিচ্ছি আর এদিকে অবিকর্ণ করে নিচ্ছি। আমি এটাকে জি ড্যাশ নিচ্ছি। ওকে, পৃথিবীর কেন্দ্রে কি ছিল 0, যত কেন্দ্র থেকে বাইরের দিকে যাবো আস্তে আস্তে মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে পেতে কি হচ্ছে, বৃদ্ধি পেতে পেতে ভূপৃষ্ঠের মানটা কি হচ্ছে ম্যাক্সিমাম, তারপর মানটা আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। লক্ষ্য করো ভূপৃষ্ঠ মানে এই বিন্দু কি হবে আর ইকুয়াল টু আর, এই যে ব্যাসার্ধটা ক্যাপিটাল আর দিয়ে আমি লিখি, এটা কি হবে আর ইকুয়াল টু আর। ভূপৃষ্ঠে এটা ভূপৃষ্ঠ অভিগতরণ জি। এই পার্টটা কি, এই পার্টটা হবে ভূ অভ্যন্তরে, এটা কি পৃথিবীর বাইরে, এই পার্টটা বাইরে। ভূ অভ্যন্তরের সূত্র কি ছিল আর পেয়েছিলাম কি G2 সমান পেয়েছিলাম, মনে করে একটু G*1 - H/r। আর বাইরে কি পেয়েছিলাম G1 ছিল G/1 + H/r তার হোল স্কয়ার। আর ভূপৃষ্ঠে মান কি ছিল G = Gm/r²। এই আমাদের পুরো গ্রাফ। এই গ্রাফটা কি বলছে, যত পৃথিবী কেন্দ্র থেকে দূরত্ব বাড়বে মানটা বৃদ্ধি পেতে 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 ভূপৃষ্ঠে ম্যাক্সিমাম, তার মানটা কিন্তু আবার কমবে। কিন্তু দুটো কমার কিন্তু প্রকৃতি একই রকম না, ভিতরটা সরলরেখা বাইরেটা কিন্তু অধিবৃত্তাকার। এটা আমাদের গ্রাফ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে কিভাবে অবিকর্ণ ত্বরণ পরিবর্তিত হয় তার একটা লেখচিত্র কিন্তু এটা। নেক্সট, পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর আহ্নিক গতির জন্য কিন্তু ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে, তার একটা ক্যালকুলেশন আমরা দেখব। পৃথিবী আঁকলাম, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা বিষুবরেখা। যদি কোনো একটা মুহূর্তে এখানে একটা এম ধরে বস্তু থাকে, তো সেই বস্তুর অক্ষাংশ কত হবে, অক্ষাংশ হবে থিটা, অক্ষাংশ কি হবে থিটা। লক্ষ্য করো পৃথিবী কিন্তু উত্তর দক্ষিণ যে মেরু তার যে অ্যাক্সিস অক্ষ তার সাপেক্ষে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরপাক খায়। তাহলে এই যে বস্তু আছে এম ধরে বস্তু, সে কিন্তু পৃথিবীকে এইভাবে ঘুরপাক খাবে না, ও কি এই অক্ষের সাপেক্ষে, এই এনএস অক্ষের সাপেক্ষে ও কিন্তু একটা বৃত্তাকার পথে একটা আবর্তন করবে। কোন বৃত্তাকার পথে আমি সেটা আঁকছি, দেখো লক্ষ্য করো, এখান থেকে একটা দাগ টানো, এই ব্যাসার্ধ নেবে, ও কিন্তু এই বৃত্তপথে আবর্তন করবে। পৃথিবীর ব্যাসার্ধ যদি আর নিই, এটা আর, এটাও নিশ্চয়ই আর হবে, সব ব্যাসার্ধ এটাও আর হবে, এটাও আর, এটাও আর। তাহলে এটা কিন্তু আর হচ্ছে না, ছোট, আমি এটাকে নিচ্ছি ছোট হাতে আর। তো কি বললাম, ধরে যাক পৃথিবীর ওপর থিটা অক্ষাংশে এম ভরে একটা বস্তু আছে এবং যে বস্তুটি পৃথিবীর উত্তর দক্ষিণ যে অক্ষ তার সাপেক্ষে ছোট আর ব্যাসার্ধ পথে বা ব্যাসার্ধ সম্পন্ন বৃত্তপথে পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। যদি আমি পৃথিবীর এই যে কৌণিক বেগ ওমেগা ধরি, ওমেগাটা কি পৃথিবীর কৌণিক আবর্তন বেগ, কৌণিক আবর্তন বেগ কি ধরলাম, ওটাকে আমি ওমেগা দিই। তাহলে বৃত্তীয় গতি চ্যাপ্টারে আমরা শিখেছি যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করবে তার উপরে একটা বাইরের দিকে, বৃত্তের কেন্দ্রের বাইরের দিকে একটা বল কাজ করে, তাকে বলে অপকেন্দ্র বল। এই বৃত্তপথে ঘুরলে এর বাইরে একটা বল কাজ করবে, তাকে বলে অপকেন্দ্র বল, ও তার মান কত হয় এম ওমেগা স্কয়ার ইন্টু আর। কি হয় এম ওমেগা স্কয়ার ইন্টু আর, মনে রাখবে। এই কোণটা থিটা, মানে এই কোণটা থিটা, ঠিক এর বাড়ি দাও, এই কোণটা এর বিপরীত কোণ থিটা। ভেক্টর চ্যাপ্টারে আমরা শিখেছি উপাংশ বিভাজন। তো এম ওমেগা স্কয়ার আর এর একটা উপাংশ থাকবে এদিকে,
কত হবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। লক্ষ্য করো ও বিন্দু এন বিন্দু নাম দিলাম এ বিন্দু বি বিন্দু। লক্ষ্য করো আমি ত্রিভুজ ও এ বি থেকে লিখতে পারবো লক্ষ্য করো কস থিটা, এটা থিটা, কস থিটা কি হবে ভূমি বাই অতিভুজ। ভূমি কত এ বি, অতিভুজ কত ও এ, এটা কত এ বি মানে আর, ছোটতে আর বড়তে আর, বা লিখতে পারবো ছোটতে আর সমান বড় হাতে আর ইন্টু কস থিটা। মনে রাখবে ইউজ করবো। কি পেলাম ত্রিভুজ থেকে ছোট হাতে আর সমান বড় হাতে আর ইন্টু কস থিটা। এবারে থিটা অক্ষাংশে যে এম ভরের একটা বস্তু আছে সেই বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করবে একটা বল দিয়ে, যে বল দিয়ে আকর্ষণ হবে তাকে বলে কি পৃথিবীর অভিকর্ষ বল। ইকুয়েশন কত হবে সেটা হবে এম ইন্টু জি, এম জি। কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দিয়ে কেন্দ্রিক আকর্ষণ করে তাকে বলে বস্তুর ওজন। ওজন সবসময় কি হয় ভর ইন্টু অভিকর্ষ ত্বরণের গুণফলের সঙ্গে সমান হয়, অর্থাৎ ওজন এম ইন্টু জি কোন দিকে কাজ করছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তো এখানে যে এম ভরের বস্তু আছে তার উপর লক্ষ্য দুটো বল কাজ করছে, একটা কাজ করছে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুর ওজন এম জি, একটা কাজ করছে ঠিক এর উল্টো দিকে অপকেন্দ্র বলের উপাংশ একটা এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে লব্ধি বল কত হবে, যেহেতু বস্তু পৃথিবীতে আটকে আছে নিশ্চয়ই এই বলটা বেশি এম জি বেশি। তাহলে বস্তুর উপর পৃথিবীর কেন্দ্রের দিকে লব্ধি বল কত হবে, লব্ধি বল আমি যদি এফ ধরি কত হবে, কাজ করছে এম জি আর উল্টো দিকে আছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। ওকে, আবার যদি ধরি আমি আবার যদি এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ আমি ধরলাম কত জি ড্যাশ, যেহেতু পৃথিবী ঘুরছে একটু মান পাল্টাবে। আবার যদি এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ হয় তাহলে এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, প্রযুক্ত অভিকর্ষ বল, তাই লিখি অভিকর্ষ বল কত হবে, সেটাও কিন্তু অবভিয়াসলি এফ ইজিক্যাল টু হবে এম ইন্টু জি ড্যাশ। যেহেতু আমি ওই বিন্দুতে অভিকর্ষ জি ড্যাশ নিয়েছি এম ইন্টু জি ড্যাশ, এটা আমি 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। 1 নম্বর ও 2 নম্বর দুটি এক সমান করে পাই, কি পাবো এম জি ড্যাশ সমান এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, বা এম জি ড্যাশ সমান এম কমন নিচ্ছি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর মান বসে দিলাম আর কস থিটা ইন্টু কস থিটা, এম কেটে দাও, বা জি ড্যাশ সমান পাবো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এটাই কিন্তু আমার ইকুয়েশন। এটা কি ইকুয়েশন, পৃথিবীর আনিকতির জন্য অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, তার ইকুয়েশন কত জি ড্যাশ ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। অনেক ক্ষেত্রে আমরা এটাও লিখি জি ড্যাশ সমান কি হচ্ছে জি কমন নাও 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা, আমরা এটাও লিখি, যদিও দুটি কিন্তু একই রকম, একটা কমন নিলাম একটা আমি কমন না নিয়ে লিখেছি। কোথায় ক্লিয়ার? এবারে পৃথিবীর দুটো পোর্শন নিরক্ষীয় অঞ্চল এবং বিষুব অঞ্চল, এই দুটো জায়গায় কিন্তু অভিকর্ষ ত্বরণ দুরকম হয়। কেন? নিরক্ষীয় অঞ্চল কোনটা, এটা নিরক্ষীয় অঞ্চল, এটা অভিকর্ষ অঞ্চল। আমি এখানে লিখছি জি ইকুয়েটার জি পোল। দুটো পার্থক্য কি? পার্থক্য হলো নিরক্ষীয় অঞ্চলে কি হয় থিটা সমান 0 ডিগ্রি, মেরুতে হয় থিটা সমান
90 ডিগ্রি। এই দুটো ক্ষেত্রে কি হবে অভিকর্ষ ত্বরণ সেটা একটু দেখব। লক্ষ্য করব কেস 1 নিরক্ষীয় অঞ্চলে কি হয় থিটা সমান 0 ডিগ্রি, অতএব লিখতে পারবো আমি জি ই লিখেছি, জি ই কত হবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 0 cos 0 1 মানে জি মাইনাস ওমেগা স্কয়ার আর, আমরা লিখতে পারবো জি মাইনাস জি ই উল্টে দাও ওমেগা স্কয়ার আর। এটা কিন্তু ইকুয়েশন। তাহলে কি হচ্ছে যেহেতু এটা গ্রেটার দেন 0, জি মাইনাস জি গ্রেটার দেন 0, জি গ্রেটার দেন জি। তাহলে কি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কিন্তু যে অভিকর্ষ ত্বরণ হওয়া উচিত জি তার থেকে কম হ্রাস পাচ্ছে। কতটা হ্রাস পাচ্ছে ওমেগা স্কয়ার আর এই পরিমাণ হ্রাস পাচ্ছে। কেস 2 মেরু অঞ্চলে কি হয় থিটা সমান 90 ডিগ্রি, কি লিখবো জি পোল মেরুতে কি লিখবো জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 90। cos 90 তোমরা জানো cos 90 সমান 0 হয়, বাকি লিখবো জিপি ইজিক্যাল টু জি। অর্থাৎ মেরু অঞ্চলে কিন্তু আনিগতির জন্য অভিকর্ষ ত্বরণের কোনরূপ পরিবর্তন ঘটে না, অর্থাৎ মেরু অঞ্চলে যেটা থাকা উচিত সেটাই কিন্তু আমরা পাই। মেরু অঞ্চলে পৃথিবী ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ পাল্টায় না, পৃথিবী ঘুরপাক খাক বা না খাক মানটা কিন্তু একই হবে, সবসময় জিপি ইজিক্যাল টু জি হবে। তো এটা হলো আমাদের আজকের পার্ট। আজকে আমরা কী করলাম, আজকে আমরা প্রথম থেকে করলাম যেটা অভিকর্ষ কাকে বলে, অভিকর্ষ ত্বরণের রাশিমালা, এর মান কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক বা মহাকর্ষীয় ধ্রুবকের সম্পর্ক সেটা করলাম এবং বিভিন্ন মান লিখেছিলাম। অভিকর্ষ ত্বরণ কোন কোন বিষয়ের উপর কীভাবে ডিপেন্ড করে সেটাও আজকে আমরা করলাম। সেকেন্ড পার্টটা একটু বড় হয়ে গেল, আজকে সেকেন্ড পার্ট এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা নেক্সট আবার পরের তৃতীয় যে পর্ব সেটা শুরু করব। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।